ট্রানজিশন পয়েন্ট আপনার লাইফের কোনটা? ট্রানজিশন পয়েন্ট হচ্ছে কি আমার ফার্স্ট টেলিফিল্ম। তিনটা শব্দে যদি ডেসক্রাইব করতে বলি, সেই তিনটা শব্দ আপনার কাছে কি হবে? আচ্ছা, অ্যাক্টর, হ্যাঁ, ড্রিমার, অ্যাচিভার। ব্যাচেলার পয়েন্টের ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক ক্রিটিক আছে। আপনার কাছে এটা কি মনে হয়? ব্যক্তিগত লাইফে আমরা যেভাবে কথা বলি ওভাবেই কথা বলা হয়। এত রোমান্টিক রোলে অ্যাক্টিং করছেন আপনি, ভাবি কিছু বলে না? ও বলে আমাকে যে রোম্যান্স হয় না। সাফাকে কি আপনারা বিয়ে দিবেন না? এটা আমরা টায়ার্ড, বিকজ এটা নিয়ে আমাদেরকে ইন্টারভিউতে অ্যান্সার দিতে হয়। সবাইকে স্বাগত জানাচ্ছি মেরিল সিরাম সোব্বার নিবেদিত স্টার এন্টারটেইনমেন্ট স্পেশালে। আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা, এবং আজকে আমাদের সঙ্গে আড্ডা দিতে আছেন এমন একজন তারকা যিনি কিনা ছোটবেলায় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন, বড় হয়ে শখ করে গানও গাইতেন, টুকটাক মিউজিকের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু পরবর্তীতে উনি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে হয়ে গেলেন অভিনেতা। তো আমরা আজকে সব কিছু জানবো, আপনাদেরকেও জানাবো। প্লিজ ওয়েলকাম দ্য ওয়ান অ্যান্ড অনলি ড্যাশিং তৌসিফ মাহবুব। ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রথমেই জানতে চাই যে আসলে আমরা জাস্ট ঈদের মোমেন্টে এরকম আড্ডায় আসলাম, আপনি আজকে স্টার নিউজে প্রথমবার আসলেন, তো আমাদের সাথে একটু ঈদের অভিজ্ঞতাটা শেয়ার করেন। কোরবানির ঈদে আসলে আপনার কি করা হয়? গরুর হাটে যাওয়া হয়? শুটিং এর জন্য হোক, নিজের গরু কেনার জন্য হোক, আমার হাটে প্রচুর যাওয়া হয়েছে এবং আমি হাটে যেতে পছন্দ করি। আচ্ছা, যখন যান গরুর হাটে, মানুষজন তো সেলফি তোলার জন্য ডেফিনেটলি আসে। একদম না। কিন্তু কেউ কি দুষ্টামি করে থাকে না? কিছু দুষ্ট মানে মানুষজন আশপাশে জিজ্ঞেস করে না যে রেট কত, বা জিজ্ঞেস করে না যে মানে গরু না ছাগল, এই ধরনের একটু অন্যরকম কোয়েশ্চেন করে না? অ্যাকচুয়ালি আমি আমার গরুর হাটের অভিজ্ঞতা অনেক বেশি, এবং সত্যি কথা বলতে গরুর হাটে এমন একটা জায়গা যেখানে মাস্ক ছাড়া ঘুরলেও খুব বেশি মানুষজন অত নজর দেয় না, কারণ সবার তখন সবচেয়ে বড় স্টার সেলিব্রিটি হচ্ছে ওখানে গরুগুলা, এবং ওদের দিকেই আসলে মানুষ বেশি তাকিয়ে থাকে, কারণ সবাই অনেক ব্যস্ত ওখানে। সো মাছের বাজার, গরুর হাট বিষয়টা কিন্তু অনেক ব্যস্ত একটা জায়গা। তো হ্যাঁ, মানে কারোর সঙ্গে দামাদামি করছি, ওই ব্যাপারই হয়তো আমাকে বললো, ভাই আপনার নাটক দেখছি, বা আপনাকে চিনি, আপনাকে জানি, বা আপনি তৌসিফ ভাই না, এতটুকুই। কিন্তু পুরো হাট এক হয়ে যাবে, এটা গরুর হাটে খুব খুব রেয়ার কেস, এবং আমি শিওর আমার সঙ্গে বাকি যারা আছে সবাই এগ্রি করবে। ছোটবেলায় তো নিশ্চয়ই বাবার হাত ধরেই নামাজে যেতেন। হ্যাঁ, এখনো কি সে অভ্যেসটা আছে? একদম। আমার এই জীবনে এই পর্যন্ত যতগুলো ঈদ গিয়েছে, প্রত্যেকটা ঈদ আমি আব্বুর সঙ্গেই নামাজ পড়ি, এবং যতদিন আমরা দুজনই বেঁচে আছি ততদিন একসঙ্গে নামাজ পড়বো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এবার আপনার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। ডেভিড বেকহামের বিগ ফ্যান আপনি। ছোটবেলায় আপনি স্বপ্ন দেখতেন ফুটবলার হওয়ার, কিন্তু পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিংয়ে, মিউজিক নিয়েও অনেক ঘাটাঘাটি করেছেন, ইনভলভমেন্ট ছিল মিউজিকে, কিন্তু শেষে কিভাবে অভিনেতা হয়ে গেলেন? বাই অ্যাক্সিডেন্ট সেটা বুঝতে পারছি, কিন্তু মানে কখনো কি ইচ্ছে ছিল না যে আমি একটু অভিনয় করি? না, কখনো ইচ্ছে ছিল না? তাহলে ট্রানজিশন পয়েন্ট আপনার লাইফের কোনটা? ট্রানজিশন পয়েন্ট হচ্ছে কি আমার ফার্স্ট টেলিফিল্ম, অল টাইম দৌড়ের উপর। হ্যাঁ, ওইটা হচ্ছে ট্রানজিশন। ওইটা হওয়ার পরে ট্রানজিশন পয়েন্ট হয়েছে, ওটা হওয়ার আগে না। আর এই একটা চিন্তা অলওয়েজ নিজের মধ্যে ছিল, সেটা হচ্ছে গিয়ে যে আমি এত কিছু করি, আমি ফুটবল খেলোয়াড় হতে চাইছি, আমি মিউজিক করতেছি, আমি মিউজিকটা ভালো মতোই করতেছিলাম তখন, আরো অনেক অনেক গুণে গুণান্বিত, এত কিছু করতে পারি। না, প্লিজ একটু বলেন, একটু গুণগুলো আর একটু বলেন, যেগুলো আমরা জানি না, একটু বলেন। এইটা আসলে জানার এমন কিছু নাই। আমি একজন প্রফেশনাল গেমারও ছিলাম ব্যাক ইন 2007-8, তো এরকম। সো আমার ওই গেমিংয়ের একটা ইয়ে আছে। আমি একসময় বিলিয়ার্ড খেলতাম, এবং ওইটাকেও ভাবছিলাম আমি যাই করি ওটাকে প্রফেশন বানায় ফেলার চেষ্টা করতাম আর কি, বুঝছেন? অভিনয়টা বাদে। হ্যাঁ, তখন আমার কাছে অলওয়েজ এই ভাবনাটা এটাই ছিল যে একটা কথা ঘুরতো মাথায়, জ্যাক অফ অল ট্রেডস কিং অফ নান। তো এই কথাটা আমাকে ভয় পাওয়াতো যে কিং অফ নান, আমি জ্যাক, আসলে এটা কি কাজে আসবে? এত কিছু পারি, কি কাজে আসবে? উপরে একজন আল্লাহ আছে, উনি দেখেছে। অভিনয়ে সবগুলো কাজে আসে। অভিনয়ে আমাকে ফুটবলও খেলতে জানতে হবে, অভিনয়ে আমাকে বাইক চালাতেও জানতে হবে, অভিনয়ে আমাকে গেমিংও করতে হবে, রেসিংও করতে হবে, গানও গেতে হবে, মিউজিক করতে হবে, সব কিছুই করতে হবে। তো এমন একটা জিনিস যেটাতে যার যত বেশি এক্সপিরিয়েন্স, সে তত বেশি ডেপথে অভিনয় করতে পারে। এটা কিন্তু আগে বুঝতাম না। এটা আমি অভিনয় করতে করতে সে বুঝেছি যে আচ্ছা, যার স্কিল যত বেশি, সে ওই স্কিলগুলো তত বেশি কাজে লাগাতে পারে। স্কিল তো বেশি হতেই হবে,
আর শুধু স্কিলও না, না মানে ডিফারেন্ট টাইপ অফ হ্যাঁ হ্যাঁ, লাইক এক্সপিরিয়েন্স লাইফে যাদের বেশি। আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো ভালো অভিনেতারা আসলে লাইফে অনেক এক্সপিরিয়েন্সড, অনেক কিছু করেছে লাইফে, অনেক জায়গায় ধোঁকা খেয়েছে বা অনেক ঠেকে গিয়ে শিখেছে, বাট অনেক কিছু করেছে, চেষ্টা করেছে, তখন আসলে অভিনয় অনেক কিছু ফুটিয়ে তোলা যায়। আপনি তাহলে এই যে ধোঁকা খাওয়ার কথা বললেন, লাইফে ধাক্কা খাওয়ার কথা বললেন, কোথাও না কোথাও কোনো কাজ করতে ঠেকে যাওয়ার যে কথাটা বললেন, আপনার লাইফে এরকম কোনো ঘটনা আছে যেটা আসলে আপনি কোথাও কোনো টক শোতে শেয়ার করেননি? ইউ নো দ্যাট, প্লিজ। না না না, টক শোতে শেয়ার করার মতো এমন মানে শেয়ার করলেই বা খুব কিছু হয়ে যাবে ওরকম কিছুই নাই। দেখেন, আমার কাছে মনে হয় না এমন কোনো মানুষ পৃথিবীতে আছে যে লাইফে ধাক্কা খায়নি। অবশ্যই আছে, বাট থাকে না যে কোনো একটা ধাক্কা, কোনো একটা কষ্ট বা কোনো একটা স্ট্রাগল যেটা আপনাকে আজকে তৌসিফ মাহবুব করেছে, এরকম একটা যদি ঘটনা থাকে আমাদের সাথে যদি শেয়ার করতেন। সেটা হচ্ছে যে মানুষ তো কষ্ট পায় প্রেম থেকেই, তাই না? সো এরকম একটা প্রেমে কষ্ট পেয়েছিলাম আসলে। ওই মানুষটাও মিডিয়া কাজ করতো, তখন আমি মিডিয়া কাজ করতাম না, আমি শুধু মিউজিক করতাম। তো সামহাউ ওই মানুষটা মিডিয়ায় আসার পরে চেঞ্জ হয়ে যায় কেমন জানি। তো আমি এক প্রকার এরপরে যখন মিডিয়ায় আসার সুযোগ হলো, তখন আমি ঠিক করলাম যে আসলে আমি মিডিয়ায় আসবো কিন্তু আমি চেঞ্জ হব না, এবং ওইটাই হয়েছে আসলে। মানে আমি হয়তো মানে বড় হয়েছি বয়সে, কিন্তু আমাকে যারা প্রথম দিন চিনতো তারা এখন আমাকে বলতে পারবে যে ওই ছেলেটা একদম ওরকমই আছে। মানে এইটা আপনি বলছেন, আমি বিশ্বাস করছি, কিন্তু দর্শকদের যদি একটু বলতেন যে আসলে এমন পার্টিকুলার কোনো ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার আপনার নিজের যেটা হচ্ছে আপনি বলবেন যে যেটা আমার আগেও ছিল বাট স্টার হওয়ার পরে সেটা আমার এখনও আছে, বা আমার এই জিনিসটা স্টার হওয়ার পরে চেঞ্জ হওয়ার কথা ছিল বাট চেঞ্জ হয়নি। প্রথমত স্টার হওয়ার এই 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 কনসেপ্টটা যে স্টার হয়ে গেছে, এই কনসেপ্টটা আমি বিলিভই করি না। সো বিলিভ করি না দেখে আসলে সত্যি আমার মধ্যে চেঞ্জ আনা পসিবল না। আপনি যতই আমাকে এখান থেকে আরও নিচে ফেলে দেন, এখান থেকে আরও উপরে তুলে দেন, আপনি আমাকে চেঞ্জ করতে পারবেন না। আর যদি কোনো স্পেসিফিক কিছু বলে থাকেন যে এইটা চেঞ্জ হওয়ার কথা, সেটা হয়নি। সেটা হচ্ছে গিয়ে আমি মানুষের সম্মান দিই, আমি প্রতিটা মানুষের সম্মান দিতে চাই সবসময়। এটা ছোটোবেলা থেকে আমার ফ্যামিলি থেকে শিখেছে। এবং একটা বই পড়েছিলাম একবার যে একটা মানুষকে যদি তুমি সত্যি সত্যি চিনতে চাও যে মানুষটা আসলে কীরকম, তাহলে দেখবে সে তার নিচের শ্রেণীর মানুষের সঙ্গে কীভাবে আচরণ করে, এবং ক্যামেরার সামনে না, মানে পেছনে সবসময়। সো এইটা থাকে না, দেখবেন আপনি আপনার ক্যারেক্টারিস্টিক ওয়াইজ আপনি শব্দ পিক করবেন আপনার আশপাশ থেকে, বা উক্তি পিক করবেন, বা কোনো লাইন্স পিক করবেন যে এটা আসলে আমি রিলেট করতে পারি নিজের সঙ্গে। সো এই লাইনটা আমি খুব ছোটোবেলা পিক করেছিলাম, যখন আমি মিডিয়াতেও আসিনি, কিছুই হয়নি। ওইটা আমার বলতে পারেন একরকম আমার লাইফের লগ লাইন বা কিছু একটা, যেটা আমি টিল ডেট ফলো করি, এবং আমি যতদিন বাঁচবো আমি ততদিন এটা, এবং এটা আমার কাছে এই কোয়ালিটির অসাধারণ কিছু মনে হয় না আমার কাছে। এটা নিঃসন্দেহে এটা চমৎকার, এটা আসলে সবার মধ্যে থাকে না। এখন যদি আমি তৌসিফ মাহবুবকে 3টা শব্দে যদি ডেসক্রাইব করতে বলি, সেই 3টা শব্দ আপনার কাছে কি হবে? 3টা শব্দ? তৌসিফ মাহবুব অ্যাক্টর। না, অ্যাক্টর এটা একটি হলো। আচ্ছা, অ্যাক্টর, হ্যাঁ, ড্রিমার অ্যান্ড অ্যাচিভার শব্দটার মিনিং মানে একটু ব্রেকডাউন করেই বলি। অ্যাচিভার মানে হচ্ছে গিয়ে যে হারতে রাজি না। ওকে, আমি অ্যাচিভ করবই, আমি হারবো না। তো জেলাসিটা কিভাবে এখানে মিস হয়ে গেল? জেলাসি মানে থাকে না যে আপনি একটা জিনিস আমার মধ্যে নাই। ওকে, একটা জিনিস আমি কোনোভাবেই ফিল করতে পারি না। মানে জেলাসি মানে কি? জেলাসি কখন হয়? ধরেন আপনার কাউকে দেখে মনে হবে যে ওর চেয়ে আমি বেটার, রাইট? তখনই তো জেলাসি হবে। না, এমনও হতে পারে যে অন্য কেউ একটা ভালো কাজ পেয়েছে, ইস আমি এটা পেতে পারতাম। কেন মনে হয়েছে? বিকজ আপনার কাছে মনে হয় আপনি ওইটা পাওয়ার যোগ্য, রাইট? তার মানে কাজটা আপনার কাছে আসার কথা ছিল। তার মানে ওই কাছাকাছি জিনিস, কিন্তু ফিলিংটা কাছাকাছি। আই অ্যাম বেটার দেন হিম, বা আই এম বেটার দেন হার, বা এটা আমার পাওয়া কথা ছিল। এইটা কার লাইন জানেন? স্বয়ং শয়তানের লাইন। যখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছিলেন, তারপর যখন সবাইকে বলেছে যে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, তোমরা তার সামনে মাথা নত করো, তখন শয়তান বলেছিল আই এম বেটার দেন হিম। সো এই লাইনটা আসলে আমার
জীবনে কোনোদিন আসবে না, বিকজ আমি চাই না শয়তান আমার জীবনে কোনোদিন মানে কোনো জায়গা পাক। তো যেমন এই বছর জোবান মেরিল প্রথম অ্যাওয়ার্ড পেল, এবং মানে ও সবার আগে উঠে দাঁড়িয়ে আমি তালি দিয়েছি, বিকজ আই ওয়াজ হিজ বিগেস্ট কম্পিটিটর। অ্যান্ড তারপর ওকে জড়িয়ে ধরলাম, ওকে বেস্ট অফ লাক জানালাম, অ্যান্ড হি ওয়াজ ভেরি হ্যাপি বিকজ ইট ওয়াজ হিজ মোমেন্ট। অ্যান্ড ওটা আমি মানে আমার সত্যি সত্যি ওর জন্য ও স্টেজে উঠে কথা বলতে গিয়ে ও ফাম্বল করতেছিল, মানে ও এত হ্যাপি ছিল। ওর এই হ্যাপিনেস আমাকে কতটা হ্যাপি করেছে আপনাকে আমি বলে বুঝতে পারবো না। এটা একটা। আরেকটা হচ্ছে কি যে আপনি যেটা বললেন যে কাজটা আমিও পেতে পারতাম, এই আফসোসটাও শয়তান করে। এই আফসোসটা ক্রিয়েট করা উচিত নেই, কারণে বিকজ আফসোস থেকেই জেলাসি ক্রিয়েট হবে, আরও অনেক বড় জিনিস হবে। আপনি ওই মানুষটা যে কিছু করেন আপনার সঙ্গে, আপনি তাকে দেখতে পারবেন না। সবসময় চেষ্টা করি যে যদি কোনো কিছু কষ্ট লাগে যে এটা আমি পাইনি, বা এটা ও কেন পেলো আমি পেলাম না, এই ফিলিংটা তখন সাথে সাথে দাবি এভাবেই দিই, বা এটাই আসলে নিয়ম, যেটা আসলে আল্লাহ তাআলা চাইনি বলে হয়নি। তৌসিফ ভাই, একটা জিনিস বলবেন যে ব্যাচেলার পয়েন্টে একটা গ্যাপ দিয়ে একটা বিরতির পরে আপনি আসলেন, তো এই যে আগের ব্যাচেলার পয়েন্টে যেই একটা ব্যাপার ছিল, কেমিস্ট্রি ছিল, একটা অন্যরকম ভাইব ছিল, আমি জানি না এখনও সেটা এক্সিস্ট করে কিনা। এখনও কি আগের সেই কেমিস্ট্রিটা আছে টিমের মধ্যে, বা কাজ করার সময় কি এখনও সেই আগের স্পিরিটটা পান, নাকি এখন এমন হয়ে গেছে যে সিনের আগে আপনার রিলস ভিডিও করা লাগছে এরকম আপনার বা কোয়ার্টিস্টদের? না না না, সময়ের সঙ্গে আমাদের বয়স বাড়ে, বয়সের সঙ্গে ম্যাচুরিটি আসে, ম্যাচুরিটির সঙ্গে আসলে সম্পর্কগুলো আরও গভীর হয়। তো আমাদের সবার ব্যক্তিগত সম্পর্ক সবসময়ই ছিল। অমি ভাই, পলাশ, চাষি ভাই, মার্জু ভাই, এদের সঙ্গে আমার অন্য কাজের থ্রুতে হোক, পার্সোনালি হোক, যেভাবেই হোক, আসলে আমার যোগাযোগটা ছিল। সো ওই জন্য আমাদের সম্পর্ক আসলে ঠিকই গ্রো করেছে, জাস্ট অনস্ক্রিন হয়তো কাজ হয়নি। সো জাস্ট মনে হয়েছে যে পুরনো ফ্যামিলিতে ফেরত গিয়েছি একদম। আসলে এর বেশি কিছুই না। ব্যাচেলার পয়েন্টের ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক ক্রিটিক আছে, আপনার কাছে এটা কি মনে হয়? এটা কি আসলে ইউথ ডিমান্ড, অর হোয়াট ডু ইউ থিঙ্ক? ব্যক্তিগত লাইফে আমরা যেভাবে কথা বলি ওভাবেই কথা বলা হয়। আমরা কেউই মানে সারাক্ষণ শুদ্ধ ভাষায় কথা বলি না। সো এবং মাঝে মাঝে আমাদের রাগ উঠলে আমরা কাউকে দু চারটা মন্দ কথাও বলি। তো প্র্যাকটিক্যাল লাইফটাকে জাস্ট উঠায় এনে স্ক্রিনে দেওয়া হয়েছে। ওইটা নিয়ে কিছু মানুষের আপত্তি ছিল, কিছু মানুষ, কারণ আমি এত এত ইম্পর্টেন্ট মানুষদের চিনি যারা ব্যাচেলার পয়েন্টের ফ্যান, এবং যারা আসলে অনেক শিল্পপতি বলেন বা অনেক হাইলি এডুকেটেড পার্সন বলেন। সো জাস্ট কিছু একটা তো ধরতে হবে, কোনোভাবে তো আটকাইতে হবে, এরকম একটা জিনিস থাকে। মানে ভুল ধরা লাগবে, এই জন্য ভুল ধরছি, ব্যাপারটা কি এটা? ব্যাপারটা এটা। আর আমি আবার এটা একদম কমপ্লিটলি ডিসএগ্রি করে উড়িয়ে দিচ্ছি না যে না আসলে এটা না। ব্যাচেলার পয়েন্টের আইডেন্টিটি আসলে ওইটা দিয়ে তৈরি হয়েছে। আমরা জানি যে অনেক পাগল ভক্ত আছে আপনার। আচ্ছা, তো এখন কোনো একটা এরকম Incident? সুন্দর স্মৃতি যদি শেয়ার করতেন আমি ফ্যানদের এটা সাথে। সুন্দর না, আমি এটা খুব পচা স্মৃতি শেয়ার করব। আমি ঈদে আরেকটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে আমি আরেকজনের কথা বলেছি, কিন্তু আমি আজকে একজন মানুষকে স্মরণ করতে চাই, আমার একজন ফ্যান অর্জুন দা। উনি একজন ইন্ডিয়ান ছিলেন, উনি নেই পৃথিবীতে, এবং উনি আমি বলবো আমার অ্যাকচুয়ালি নাম্বার ওয়ান ফ্যান ছিলেন। ওনার এজ 60-র কাছাকাছি ছিল, এবং উনি মুম্বাইতে থাকতেন, ঠিকমতো বাংলা বলতে পারতেন না। উনি বাংলাদেশে চলে আসছিলেন শুধু আমার জন্য দেখা করতে, এবং প্রায় 8-10 দিন ছিলেন, আমার শুটিংয়ে আসছেন, আমার বাসায় একবার গিয়েছিলেন, এবং আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি ডেফিনেটলি মুম্বাই আসবো এবং আপনার বাসায় আসবো। এবং আমার অনেক বড় আফসোস যে এই জীবনে আর সেটা হলো না। উনি এই বছরের শুরুর দিকেই আসলে আমাদের ছেড়ে চলে যায়। ওনার ব্রেন টিউমার ধরা পড়ে, এবং বেশি দিন আসলে আমরা জানার পর উনি কয়েক মাসের মধ্যে আমাদের ছেড়ে চলে যায়। সো এরকম পাগল একজন ভক্ত হারিয়ে আসলে আমি নিজে এখনো ওই আফসোসের মধ্যে আছি। এই যে আপনি আজকে স্টার নিউজে প্রথমবার এসেছেন, স্টার নিউজে কিন্তু আপনার অসংখ্য ফ্যান আছে। ও মাই গড, আমাদের নিউজ রুমে আপনার অসংখ্য ফ্যান আছে। চলুন আমরা একটু দেখে আসি আপনার কে কে আপনার ভক্ত আছে, একটু গ্লিমস দেখে আসি প্লিজ।
তৌসিফ মাহবুব খারাপ না, ভালোই কিউট আছে। তৌসিফ মাহবুবের নাম আসলে প্রথম একটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে ও বন্ধু লাল গোলাপি। আমার আসলে তার বেশ কিছু কাজ দেখা হয়েছে, এর ভিতরে ব্যাচেলার পয়েন্ট বর্তমান সময়ের জন্য একটা অন্যরকম নাটক যেটি খুবই ভালো লাগে। এছাড়া ইউটার্ন আরও কয়েকটা নাটক দেখা হয়েছে তার। আমার কাছে মনে হয় সে খুব বেশি এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করে অ্যান্ড ওভার ড্রামাটিক। অসাধারণ এবং দুর্দান্ত, তার যে বাচনভঙ্গি, তার যে অভিনয়ের ধরন অসাধারণ, আসলে মনে হয় একদম জীবন্ত, চকচক করছে। একটা নাটক দেখা ছিল বেশি বলে বুলবুলি, সে নাটকটা ভালো লাগছিল। অবশেষে তুমি এলে, এই নাটকটাও ভালো লাগছিল। এরকমও অনেক নাটক আছে যেগুলো দেখার পরে তৌসিফ মাহবুবকে ভালো লাগতো। তার সাথে দেখা হলে অবশ্যই আগেই একটা সেলফি তুলে নিতাম। দেখা হলে ভালোই লাগতো, তাকে শুভেচ্ছা জানাতাম, অভিনন্দন জানাতাম। তার এখন কাজ আমি জানি অনেক ভালো হচ্ছে। তার সাথে সামনাসামনি দেখা হলে বলতাম সে কেন এত ওভার এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করে। দেখা হলে অবশ্যই ভালো লাগতো, একজন যেহেতু সেলিব্রিটি মানুষ। ওয়াও, মিক্সড একটা ফিলিং হলো, ক্রিয়েট হলো, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ স্টার নিউজ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আপনার কাছে আমরা জানতে চাই যে এই যে অনেকগুলো নাটকের নাম উঠে আসছে, আমার কাছে একটা কিছু লিস্ট আছে, আপনি একটু জাস্ট অল্টার করে বলবেন সিরিয়ালি 1 থেকে 10-এর মধ্যে আপনি কত করে দিতে চান। অল টাইম দৌড়ের উপর 10-এ 10, এপিটাফ, 9, খ্বাবনামা, 8, ব্যাচেলার পয়েন্ট, 10-এ 10, ইউটার্ন, 10-এ 9, ফাস্ট ফরওয়ার্ড, 10-এ 8, রুম ডেট, সে 8। আচ্ছা, এবার একটু বলেন যে আপনার রিলেশনশিপ জোনটা নিয়ে আমি জানতে চাই যে ইন্ডাস্ট্রিতে আসলে ইটস রেয়ার যে খুব ক্লিন ইমেজ মেনটেন করা। ক্লিন ইমেজ নিয়ে অনেকেই আসে, কিন্তু দেখা যায় যে কোনো না কোনো রিউমার আমরা শুনতে পাই, কিন্তু আপনার সম্পর্কে কোনো রিউমার আমরা শুনতে পাইনি। এটা আসলে কারণ কি? আসলে এই জায়গাটা এমন, কিছু না করলেও বদনাম হয়ে যায়। সে জায়গায় 13টা বছর পার হয়ে গেল, 14 ইয়ার্স রানিং, এবং আফসোস একটাও রুমার নেই আমাকে নিয়ে। তো এটা আসলে এটা একটাই কারণ, বিকজ আমি রুমার হওয়ার মতো কিছু করি নেই, আমি শুধু কাজটা করি। আমার ফ্রেন্ড আছে অনেক, ফ্রেন্ডদের সঙ্গে মানে যখন সময় পাই গল্প করি, আড্ডা মারি, অ্যান্ড ফ্যামিলিকে অনেক টাইম দিই। আপনাদের একটা খুব ভালো একটা গ্রুপ আছে, যে গ্রুপের সবাই খুব পপুলার, সবাই যার যার জায়গা থেকে খুব ভালো কাজ করছেন এবং সবাই সবাইকে খুব ভালো অ্যাপ্রিসিয়েট করছেন। আমি তো সবার নাম জানি, কিন্তু এই মুহূর্তে আপনার মাথায় কার নামটা আসছে? সাফা কবির। আচ্ছা, সাফাকে কি আপনারা বিয়ে দিবেন না? বাবা, এটা এখন আমি কিভাবে বলবো? ভালো, এটা তো আমাদের, দেখেন আমাদের সবার বিয়ে কিন্তু কেউ আমরা আমাদের সবাই সেটেল ডাউন, সবাই সবারটা নিজেরটা চয়েস করে বিয়ে করেছে। এখন সাফার কাউকে চয়েস হচ্ছে না, এটা এখন কিভাবে আমরা আসলে, এটা আমরা টায়ার্ড, বিকজ এটা নিয়ে আমাদেরকে ইন্টারভিউতে অ্যান্সার দিতে হয় সব জায়গায় যেখানেই যাই। এবার একটু বলেন যে ভাই, আপনার যতগুলো নাটক হয়েছে, যতগুলো কাজ আমরা দেখেছি, আমরা আশা করছিলাম যে আপনাকে আমরা সিনেমাতেও দেখব, বা আপনি মানে কেন আসলে আশা ছেড়ে দিয়েন না, দেখতে পাবেন হয়তো আল্লাহ বাঁচায় রাখলে। তো আমার তো ইচ্ছা আছে, আমি সেই চেষ্টাতেই আছি। এই ঈদে আমার লাইফের সবচেয়ে কম নাটক অনের হয়েছে, অনলি 4টা নাটক। এই এত কাজ কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে একমাত্র বিকজ আমি সামনে বড় স্ক্রিনে আসতে চাই। দ্যাট ইজ দ্য ফিউচার, ওটা যাবো, করবো, বাট ইটস আ ভেরি বিগ রেসপন্সিবিলিটি। সেটা যতদিন পর্যন্ত একদম নিজের ঘাড়ে না নিতে পারি ততদিন পর্যন্ত যাচ্ছি না। তৌসিফ ভাই, যেহেতু একটা সময় আপনি খুব ভালোভাবেই মিউজিকের সাথে ইনভলভ ছিলেন, আপনার সবচেয়ে পছন্দের ব্যান্ড কোনটা? আমার অনেক ব্যান্ড অনেক বেশি এই পছন্দ। মুহূর্তে আপনার মাথায় কোন ব্যান্ডের নাম আসছে? মেটালিকার নাম আসছে। ওকে, বাংলাদেশে কোনো ব্যান্ড? নেমেসিস। আচ্ছা, দর্শকদের একটা কোয়েশ্চেন আছে আমার কাছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে, এই যে আপনি এত রোমান্টিক রোলে অ্যাক্টিং করছেন, আপনি ভাবি কিছু বলে না? কিছু বলে না, ও বলে আমাকে যে রোম্যান্স হয় না। আমি একটু রোমান্টিক অ্যাভয়েড করে যেতে চাই বেশি। ধরেন আমার জন্য থ্রিলার একটু ইজিয়ার, মানে ডক্টর হুমায়ুন আপনাকে যে চক্র। রোম্যান্স হয় না এটা ভাবি বলেছে? হ্যাঁ, মানে অন স্ক্রিনও হয় না, অফ স্ক্রিনও হয় না। অ্যান্ড ব্যক্তিগতভাবে আই এম নট সাচ আ রোমান্টিক পার্সন, বিশ্বাস করেন। আই এম আ ভেরি গোল ওরিয়েন্টেড পার্সন। আমি খুব মিলিটারি, মানে বুঝেন না, একটা মানুষ সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়ে, তো এই মানুষটা আসলে খুব মানে রোমান্টিক হতেই পারে। আই হ্যাভ ট্রাইড, বাট আমি নিজেও বুঝি যখন আমি ট্রাই করি বিষয়টা আসলে উপর দিয়ে হচ্ছে। হ্যাঁ, আই লাভ মাই ওয়াইফ, আই লাভ জারা, মানে শি ইজ মাই ওয়ার্ল্ড, শি ইজ এভরিথিং। ওর কিছু হলে আই উইল কিল এভরিওয়ান। সো এখন যেটা হচ্ছে যে মানে এই জিনিসটাই, যে এই এক্সপ্রেশন অফ লাভ, বা এই যে প্রতিদিন সকালে একটা ফুল নিয়ে যাওয়া তার জন্য, ওই জিনিসগুলো হয় না আসলে, কেন জানি।
ওকে, লাস্টে আপনার কাছে জানতে চাই যে যদি আপনার ঈদের কাজগুলো যে কাজগুলো করেছেন, আপনি বলেছেন যে 4-5টা নাটকের কথা, তো 4-5টা নাটকের মধ্যে কোন নাটকটা আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দের? সবই কাজ পছন্দের ডেফিনেটলি, না, না। বাট আপনি যদি রেট করেন। না না, আপনি উত্তর দিয়ে দিলেন। আমি চেষ্টা করেছি 4-5টা কাজ এক একটা এক এক রকম করার, সিন্স আমি এখন অনেক বেশি ভ্যারিয়েশন আনার চেষ্টা করছি। তবে একটা গল্প আছে যেটার নাম হচ্ছে ওয়ারিশ, ইমরাউল রাফাত ভাই ডিরেকশন দিয়েছে। ওটাতে আমি আছি, সাফা কবির আছে, আরেকজন হিরো মানে ইয়াশ রোহান আছে, এবং প্রিয়ন্তী উর্বি আছে। সো 2জন নায়ক 2জন নায়িকা আছে। এবং এই গল্পটা আমি আর রাফাত ভাই 2 বছর নিয়ে ঘুরছি, গল্পটা আমরা করবো আসলে। তো আমি পছন্দের তালিকায় একটু বায়াসড হয়ে বললাম যে এইটা একটু বেশি পছন্দ, কারণ 2 বছর ধরে এটা করতে চাচ্ছিলাম। তো ফাইনালি করতে পেরেছি। এই 1-2 দিনের মধ্যে এটা রিলিজ হবে। এটাকে কীরকম সাড়া পাবে, মানুষ কীভাবে দেখবে, এটা নিয়ে এখন খুব টেনশনে আছি। ও ফর দ্য বেস্ট। আমরা চাই যে আপনি এরকম চমৎকার আরও কাজ আমাদেরকে দিবেন, এবং সেই সাথে আমরা এটাও চাই যে বড় পর্দায় আপনাকে শিগগিরই দেখতে পাবো ইনশাল্লাহ। ঠিক আছে তৌসিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ স্টার নিউজকে। দর্শক, এই ছিল আমাদের আজকে মেরিল সিরাম সোব্বার নিবেদিত স্টার এন্টারটেইনমেন্ট স্পেশালে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।